প্রিয় বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মুক্তাগাছা জমিদার বাড়ি পরিদর্শনে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি এই মুক্তাগাছায় আসতে পারেন। আসার পথ ঢাকা থেকে সরাসরি ময়মনসিংহে ট্রেনে আসতে পারেন, বাসে আসতে পারেন। ময়মনসিংহ থেকে মুক্তাগাছার দূরত্ব মাত্র 20 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ 16 থেকে 20 কিলোমিটার, 48 মিনিট বা 45 মিনিট মতো সময় লাগতে পারে। এছাড়াও টাঙ্গাইল থেকে মুক্তাগাছার দূরত্ব প্রায় 80 কিলোমিটার, যেখানে 2 ঘন্টা মতো সময় লাগতে পারে বাসে। আর মুক্তাগাছা থেকে জমিদার বাড়ির দূরত্ব মাত্র 700 থেকে 800 মিটার, যা অটো রিকশায় এই 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমরা দল বেঁধে বাসে চড়ে এই মুক্তাগাছায় এসে নেমে সেখান থেকে একটি অটো রিকশা যোগে এখন চলেছি রাজবাড়ির দিকে। আমরা রাজবাড়িটি পরিদর্শন করব এবং তারপরে আজকেই আবার এখান থেকে ফিরে যাব। বন্ধুরা, এই যাওয়ার পথে মুক্তাগাছার বিখ্যাত মন্ডার দোকানটিও দেখব এবং সেখানে মন্ডার স্বাদ গ্রহণ করব, আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। আর কোন কোন ফুলে হয় না? ওয়ান্ডারফুলে হয় না? রাইট রাইট। বিউটিফুলে হয় না? রাইট রাইট। তবে কুমড়ার ফুলে হয়। আর রিসেন্টলি আবিষ্কার করলাম যে সরিষার ফুলে হয়। এটা কি? ও, এই ডানেরটা মন্ডার দোকান। ও, এটা হলো বিখ্যাত মন্ডার দোকান। কোথাকার এটা? মুক্তাগাছার। আচ্ছা, আমরা আগে রাজবাড়ি দেখে আসি। এটা তো খোলাই থাকবে, মন্ডা তো উড়ে যাচ্ছে না। রাইট, রাজবাড়ি উঠে যাচ্ছে। রাইট। আমরা মুক্তাগাছার বিখ্যাত জমিদার বাড়ির একেবারে সামনে চলে এসেছি, দোরগোড়ায়। এই যে আমাদের সামনে যে ভবনটি, সেটি হলো মুক্তাগাছা জমিদার বাড়ি। এটি ময়মনসিংহের সব থেকে নাম করা জমিদার বাড়ির একটি। না না, দরকার চলুন। আলাউদ্দিনকে একটু দেন না, ব্যাগটা ধরুক। হ্যাঁ, টিকিট লাগবে না? ওয়ালাইকুম আসসালাম। টিকিট লাগে কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চেহারা শুরু দেখি, ঠিকই বলছেন। অল রাজবাড়ি যাচ্ছেন। আচ্ছা, আপনার এই জায়গাটা দেখে আরেকটা কথা আমার মনে পড়ছে। কাঠমান্ডুতে যে দরবার হল নাকি একটা রাজবাড়িতে আমরা গেলাম, ওর সামনে যে তো ওখানে ওই যে কালো রঙের কাঠের ঠেস দেওয়া একটা ভবন ছিল, প্রচুর পর্যটক তার ভিতরে ঢুকছিল, বেরোচ্ছিল এইরকম, কিন্তু অলি গলি ভিতরে। হ্যাঁ, দইটা না, ওইটা না, ওইটা তো বড়টা, ওইটা না। চমৎকার চমৎকার রাজবাড়ি এবং তার কারুকাজ। এবং এইটা সম্ভবত ওদের মূল জায়গাটি ছিল, যেখানে ধর্মীয় অনুষ্ঠান হতো। এটা হলো ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন তথা অন্যান্য বিভিন্ন নাট্যমঞ্চ হয় না, বিভিন্ন প্রোগ্রাম। এই যে এখানে হয়তো মঞ্চ থাকতো, এখানে বসতো সবাই। আর এই জায়গাটি হলো মূলত জমিদার বাড়ি, মুক্তাগাছার জমিদার না? হুম হুম হুম। মুক্তাগাছার জমিদারের মোট 16টি অংশ ছিল। 16 জন জমিদার এখানে শাসন করতেন। মুক্তাগাছা রাজবাড়িটির প্রবেশ মুখে রয়েছে বিশাল ফটক। প্রায় 100 একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন। খুব সুন্দর, মানে ভালো লাগছে মুক্তাগাছায় যে জমিদার বাড়ি, রাজবাড়ি। থ্যাংক ইউ। অনেকদিন দেখার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, কোথাও একটা লেখা, এটা ঠিক নাটোরের রাজবাড়ির মতো কিছুটা মিল আছে অল্প কথায়। জমিদার বাড়ি খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই মিলে এই জায়গাটি একটু দেখি এবং চিন্তা করি যে এখানে একসময় জমিদাররা ছিল, বাট কোনো একটা স্টিকার, কোনো একটা ফলক আমরা খুব মিস করছি। একটা ফলক থাকলে জিনিসটি আরও সুন্দর হতো। হ্যাঁ, ওইটাই দেখতেছি। খুব অসাধারণ ছিল লাগছে এগুলো। বাট
ও আরো আছে ভিতরে, ভিতরে আরো আছে। ও এই যে এই পাশে একটা বিশাল চত্বর। ওরে বাবা রে, তো অনেক এই যে- আচ্ছা 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 আচ্ছা, এইটা কি জিনিস? ঘোরাতে তো হয় সেটা বুঝতেই পারছি যে এটা ঘুরতো, বাট এটা কি কারণে ঘুরতো না? এটা বাইজি খানা ছিল। হ্যাঁ নর্তকী নাচতো, কিন্তু এটা যখন ঘুরাইতো তখন হ্যাঁ। এটা পুরো রাউন্ডাই ঘুরতো। আচ্ছা আচ্ছা, আর এই সামনে যে স্টেজ থাকে তো সেটা তো আমরা অনেক বড় বড় মানে আমরা কমন সেন্স থেকে আগে সেটাই ভেবেছি, হ্যাঁ। বাট মূল ব্যাপারটা হলো পিছনে জেলখানা। তো এই জেল জেলখানা মানে ওটা জেলখানা না, ওটা এইখানে যান, এটা গুপ্ত ধনের কম আছে। গুপ্তধন। ধনের প্রায় 8 থেকে 10টা আছে সিন্ধুক আছে। ও নক করে দেওয়া আছে, ভিতরে কেউ ঢোকা নিষেধ। আচ্ছা আচ্ছা, মানে ওনাদের রিজার্ভ এখানেই থাকতো। ভিতরে গেলে রিজার্ভ গুপ্ত ধন আছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলো বলার জন্য। অ্যাকচুয়ালি আমাদের এক একজনের এক এক রকম ধারণা হওয়াটাই স্বাভাবিক। না না না, এইটা বাইজি খানা। লেখা নাই, কোনো ফলক নেই। এটা এখানে নর্তকী যে আসতো, হ্যাঁ, রাজারা হ্যাঁ, বুকিং হ্যাঁ। দিয়ে নিয়ে আসতো, বড় আচ্ছা, বড় আচ্ছা। রাজারা দাওয়াতে আসতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন নাচতো। এখানে ওই যে এখানে নর্তকীর রুম আছে, ওটা আজ পর্যন্ত বন্ধ, ও আচ্ছা আচ্ছা, ওটা আর খোলা হয়নি। তারপরে বুঝতে পারছি। তার মানে এই কাঠের মঞ্চটা আগে থেকেই আছে। অনেক সাজানো ছিল, এর ভিতরে নর্তকী নাচতো। ও অরিজিনাল জমিদার থাকতো এই বিল্ডিংটা, আর ওই যে যেটা ভাঙা পড়ে থাকতো ওটা আমাদের রাজার ছেলে থাকতো। এইটা তো থাকতো হলো এই জন্য রাজা এবং রাজার ওয়াইফ থাকতো। আচ্ছা আচ্ছা, এই যে বিল্ডিং ওই বড় রুমটা আছে না ওইটা। তো তখন আচ্ছা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। হ্যাঁ দেখি 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 সিন্দুকগুলা, লাইট জ্বালান তো একটু, টর্চ। এই যে টর্চ। ও এইগুলো সিন্ধু। আচ্ছা, কি চমৎকার সব কোষাগার। ইয়েস, এই এখানে একটু আলো প্লিজ প্লিজ, এইদিকে জয়ীব, এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন ভিতরে থাকতে পারবে। দু একটা টাকা যদি থাকে এখনো ওইদিকে। আর এটাও এই যে এগুলো সবই, এগুলো সবই আসলে সিন্ধু। ওই ভদ্রলোক না বললে আমরা ভুল ধারণা নিয়ে বেরিয়ে চলে যেতাম। না আমি এটা জানতাম, বাট আমারও শিওর ছিলাম না। আর ওই জায়গাটা মনে হয় যে মাঝখান থেকে চলে যাবে, একটা জিনিস নিচে পড়বে, এরকমই লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। না, বিশেষ করে এই ঘোরানোর কলটা এটা সন্দেহকে বাড়িয়ে দিয়েছে আরো। আরেকটা জিনিস চিন্তা করেন, ঘুরলেও তো ওইটুকুর ভিতরেই ঘুরবে, নিচে পড়বে কিভাবে? না, ওখানে যদি হয়তো আমরা চিন্তা করছি মডিফাই করেছে, হয়তো আগে ওটা ছিল, এটা ভেবেছিলাম। হ্যাঁ নাচ দেখতো আর মুদ্রা ছিটাই দিত না, হ্যাঁ। কাছাকাছি রাখছিল। এখানে রয়েছে একটি ঘূর্ণায়মান নাট্যমঞ্চ। ময়মনসিংহের মুক্তাগাছায় নাটকের ঐতিহ্য দীর্ঘকালের। এখানকার সাংস্কৃতিক পরিমণ্ডল একসময় ছিল অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। নাটক, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতিতে ছিল মুক্তাগাছার জমিদারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আর নাটক আরও জনপ্রিয় করেছে এই ঘূর্ণায়মান মঞ্চ। জমিদার জগৎ কিশোর আচার্য চৌধুরীর ছেলে কুমার ভূপেন্দ্র কিশোর ছিলেন নাটকপ্রিয়। ভূপেন্দ্র কিশোরের নামানুসারেই ভূপেন্দ্র রঙ্গপীঠ নামে মঞ্চটি তৈরি করা হয়। এটি ছিল কলকাতার বাইরে প্রথম এ ধরনের মঞ্চ। 19বিংশ শতাব্দীর 30-এর দশকেই যে মুক্তাগাছায় আধুনিকতার ছোঁয়া লেগেছিল, এটা তারই প্রমাণ। মঞ্চের দুই পাশে ছিল হারমোনিয়াম এবং তবলাবাদকদের জন্য আলাদা আলাদা দুটি স্থান। দক্ষিণ দিকে শিল্পীদের বিশ্রামগৃহ, পিছনে গ্রিন রুম। গ্রিন রুমের পাশেই ছোট ছোট প্রকোষ্ঠ, যাতে ছিল লোহার তৈরি ছোট ছোট সিন্ধুক। ও অসাধারণ, দিস প্লেস ইজ ভেরি নাইস। ওইটার থেকে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। মুদ্রা কাছাকাছি থাকতো, দারুণ দারুণ দারুণ। যদি বেশি দরকার হয়, বেশি নিয়ে যাবে। এটা কিসের গাছ? বকুল? বকুল, হ্যাঁ এটা বকুলই মনে হচ্ছে। এই যে দেখেন এই বিল্ডিংগুলো কিন্তু এইগুলোই ঐতিহ্যপূর্ণ বিল্ডিং। নেপালের সঙ্গে কিন্তু এই দুইটা ভবনের খুব মিল আছে, খেয়াল করেন। এই জমিদার বাড়িটায় এত বছর পরে আসলাম, কি অসাধারণ সুন্দর একটা জায়গা। হ্যাঁ, কতদিন? আচ্ছা ভাই, আপনারা তো এখানে অনেক দিন থেকে ডিউটি করছেন। চাকরি কতদিনের? আপনার কতদিন থেকে আছেন এখানে পোস্টিং? আচ্ছা, কোথাও কোনো ফলক নেই কেন? মানে এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু লেখা থাকবে, কোনো প্রত্নতাত্ত্বিক কোনো একটা লেখা থাকে না, সব জায়গায় থাকে। এটা আমাদের সংস্কার নাই তো, এই জন্য লেখা নাই। একদম পড়ে আছে, মানে কোনো রকম সরকারি কোনো ব্যবস্থা না, শুধু আপনাদেরকে আপাতত রাখছে একটু পাহারা দেওয়ার জন্য। জানালা যে মানুষের নাচ বেড়ায় এই জন্য।
ওই যে উপরেও ঘরটা ছিল সেগুলো বোঝা যাচ্ছে যে এগুলো ভেঙে চুরে বিলুপ্ত হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। ইস, এটা তো অনেক বড় একটা সম্পদ গো। বাংলাদেশে না, বিশ্বাস করেন, আমরা প্রচুর জায়গায় ঘুরি, কিন্তু এই যত জায়গায় গেছি আমি দেখছি বাংলাদেশের আমাদের সব জায়গায় এই প্রত্নতাত্ত্বিক জায়গাগুলোর প্রতি কোনো যত্ন নাই, সব অবহেলায় অনাদরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এত মূল্যবান সম্পদ, এগুলা একটা ইন্ডাস্ট্রির থেকেও বেশি কামাই করতে পারে গভর্নমেন্ট এখান থেকে। বন্ধুরা, ভিতরে এই যে মহলটি দেখছেন এটি হলো হাওয়া মহল। এই হাওয়া মহলের সঙ্গে আমরা নেপালের অথবা ফতেপুর সিক্রির কিছু এলাকার কিছুটা মিল খুঁজে পাই। প্রিয় বন্ধুরা, উইকিপিডিয়ার তথ্যমতে মুক্তাগাছার রাজবাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি। ময়মনসিংহ শহর থেকে 16 কিলোমিটার পশ্চিমে, ময়মনসিংহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছা রাজবাড়ির অবস্থান। মুক্তাগাছার তদানীন্তন জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পেয়েছিলেন বিধায় জমিদারের বাসভবন রাজবাড়ি হিসাবে আখ্যায়িত হতো। জমিদার আচার্য চৌধুরী বংশ মুক্তাগাছা শহরের গোড়াপত্তন করেন। আচার্য চৌধুরী বংশ শহরের গোড়াপত্তন করে এখানেই বসতি স্থাপন করেন। আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষ। কি সুন্দর সুন্দর এই গাছগুলো দেখেন জহির ভাই, অনেক পুরনো বড় গাছ। এই গাছগুলো কিন্তু এখনকার না, হ্যাঁ, জমিদারদের সময়, সেই সময়েরই গাছ এগুলা। এটা শেষ, এইটা একদম শেষ। বন্ধুরা, মুক্তাগাছা জমিদার বাড়ির ভিতরে আমরা প্রথমে যে অংশটি দেখেছিলাম ভেবেছিলাম এইটুকুই মনে হয় সর্বশেষ, কিন্তু না, ধীরে ধীরে এর ভিতরে অন্দরমহল থেকে আরো অন্দরমহল, সেখান থেকে আরো ভিতরে, এরকম প্রায় 3 থেকে 4টা বা 5টা প্রকোষ্ঠ বিভিন্ন অংশ দেখতে পেলাম এবং প্রতি অংশেই মাঝখানে খোলা মাঠের মতো জায়গা রয়েছে। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা। তিনি মুর্শিদাবাদের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজন। নবাবের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত থাকা অবস্থায় 1726 সালে তিনি সেই সময়ের আলাপ সিং পরগনার বন্দোবস্ত নিয়েছিলেন। উল্লেখ করা যেতে পারে যে বর্তমানের মুক্তাগাছা শহর সহ মুক্তাগাছা উপজেলার বেশিরভাগই ছিল তৎকালীন আলাপ সিং পরগনার অন্তর্ভুক্ত। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর 4 ছেলে বগুড়া থেকে আলাপ সিং এ এসে বসবাসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর এই 4 ছেলে হচ্ছে হররাম, রামরাম, বিষ্ণুরাম এবং শিবরাম। বসতি স্থাপনের আগে তারা এই পরগনার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং বর্তমানে মুক্তাগাছা এলাকায় বসতি স্থাপনের জন্য মনস্থির করেন। বন্ধুরা, এই যে বাইরে এসে, অর্থাৎ যখন আমরা ফিরে যাচ্ছিলাম তখন লক্ষ্য করলাম যে একদম গেটের পাশেই রয়েছে চমৎকার একটি মন্দির, এবং যেটি অনেক পুরনো মন্দির, যেটি রাজেশ্বরী মন্দির নামে পরিচিত এবং এটি রাজবাড়িরই একটি অংশ। এই মন্দিরটিতে অনেক ফলক রয়েছে, যা দেখে বোঝা যায় অনেক প্রথিতযশা ব্যক্তি বা গুণীজন এই মন্দিরে এসেছেন, পরিদর্শন করেছেন। আমরা বাংলাদেশের বিখ্যাত মুক্তাগাছার বিখ্যাত সেই মন্ডার দোকানে এই মুহূর্তে ঢুকে যাচ্ছি। বন্ধুরা, মন্ডা তো আমরা খেলাম, কিন্তু মন্ডার স্বাদ যতটা প্রচারিত বা প্রকাশিত ঠিক ততটা পেলাম না। আমার কাছে মনে হয়েছে আমাদের রাজশাহীতে মিষ্টান্ন ভাণ্ডারের যে মন্ডা, সেটি এর থেকে কোনো অংশেই কম নয়। সুতরাং বাংলাদেশের আরো অনেক এলাকাতেই বা বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেই নানা ধরনের মিষ্টি তৈরি হয়। সব এলাকার মিষ্টিরই একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। মুক্তাগাছার মন্ডা কেন এত প্রচারিত অথবা কেন এত বিখ্যাত আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক বন্ধুরা, তবুও বিখ্যাত জিনিস অনেক সময় স্বাদ গ্রহণ করতে হয়। আমরা সেটি স্বাদ গ্রহণ করলাম এবং সেখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। সবথেকে বড় কথা, এদের রেস্ট্রিকশন, এরা তাদের অন্দরমহলে যেতে দেবে না। যেখানে তারা এটি তৈরি করছে অথবা স্টোর করছে কোনোটাই দেখতে দেবে না। শুধু বাইরে বসে তারা বিক্রি করে, বাইরের লোকজন আসে, তারা এটি স্বাদ নিয়ে চলে যায়। এভাবেই হয়তো ধীরে ধীরে এটি প্রচার পেয়েছে এবং প্রসারিত হচ্ছে তাদের ব্যবসা। বন্ধুরা, এই ছিল আমাদের মুক্তাগাছা জমিদার বাড়ি পরিদর্শনের আজকের সারাদিনের কথা, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের তথ্য সংগ্রহ করে এখানে চলে আসতে পারেন। বাংলাদেশে অনেক রাজবাড়ি বিভিন্ন জায়গায় রয়েছে, আমরা জানি, এটিও তার একটি। সুতরাং প্রত্নতাত্ত্বিক দিক থেকে এর গুরুত্ব তো রয়েছেই, পাশাপাশি এর ঐতিহাসিক মূল্যও রয়েছে এবং সর্বোপরি আমরা যারা ঘুরতে পছন্দ করি, বেড়াতে পছন্দ করি, তাদের জন্য পর্যটন শিল্পের একটি অনন্য নিদর্শন এই মুক্তাগাছা জমিদার বাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।